অ্যাপিল না করতে পারে কোনো কারণবশত, তাদের কি করণীয়? হ্যালো সুরাট প্রবাসী। সুরাটে যেসব প্রবাসী, শুধু সুরাট বলেই নয়, যত প্রবাসী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কিন্তু অবগত আছি এই বিষয়টা নিয়ে। সামনে কিন্তু নির্বাচন অর্থাৎ ভোট। তো এই ভোটে কিন্তু অনেকে কিন্তু এসআইআর নাম বাদ চলে গেছে। ইতিমধ্যে আমার কাছে খবর, আজকের খবর, 64 লাখ, 64 লাখ ভোটার তালিকায় তাদের নাম নেই। তো ইতিমধ্যে সবাই কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছে, এবং যে সবাই নাকি বলছে যে এইবারে কিন্তু ভোটে তাকে যেতেই হবে, ভোট দিতেই হবে। তো এই জন্য সবাই জায়গায়, সব জায়গাতেই যে প্রবাসীর যে জায়গাটা, কর্মক্ষেত্র যে জায়গাটা, সেটা কিন্তু প্রায় খালি হয়ে যাবে। তারা কিন্তু চিন্তা করছে যে আমি যাবো কি যাবো না, যদি ভোট দিয়ে কি ক্ষতি হতে পারে, বা আমার যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের কি হতে পারে, বা এসআইআর লিস্টে যাদের নাম নেই, ডিলিট হয়ে গেছে বা উড়িয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার, তাদের কি কি করণীয়, তারা চিন্তায় রয়েছেন এই মুহূর্তে কি করতে হবে বা কি করলে সম্ভব। অনেকে হয়তো গেলে হয়তো কাজ ছুটে যেতে পারে, অনেক রকম সমস্যা কিন্তু প্রবাসীর মধ্যে রয়েছে। আজকে আর এই ভিডিওটা দেখার পর আর আপনাকে কিন্তু কোনো সমস্যা বা চিন্তা করতে হবে না, কারণ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সমস্ত প্রবাসীর জন্য ইম্পর্টেন্ট এই ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং একজন প্রবাসী হয়ে একজন প্রবাসীকে যদি হেল্প করতে চান, ভিডিওটা অবিলম্বে শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আসছে? ওকে ওকে ওকে। যে যদি যারা এই মুহূর্তে যাদের এসআইআর যাদের নামটা বাতিল চলে গেছে, তো তারা আজ থেকে নিয়ে, মানে যেহেতু কালকে পাবলিশ হয়েছে আপনি যেটা বললেন, তো কালকে থেকে নিয়ে 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। তো তারা যদি অ্যাপিল না করতে পারে কোনো কারণবশত, তাদের কি করণীয়? তারা সরাসরি সেকেন্ড আপিলেও যেতে পারে। সেকেন্ড আপিলের প্রভিশন আছে রুল 27 অফ দি রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। এই যে সেকেন্ড আপিল যাবেন, সেকেন্ড আপিলের টাইম হচ্ছে 30 দিন, উইদিন 30 30 দিন ডেজ এর মধ্যে। আচ্ছা। এবার উনি কেন ফার্স্ট আপিল করেননি বা করতে পারেননি, তার কিন্তু ভ্যালিড রিজন দেখাতে হবে, ভ্যালিড ডকুমেন্ট সহ তাকে আপিল করতে হবে, না হলে তার সেকেন্ড আপিল কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তাই এক্সাম্পল কিভাবে হবে? কারণ একটা প্রবাসী সাধারণ মানুষ, সে তো সাধারণ কাজ এবার করে, হয়তো যে সে প্রবাসী রাজমিস্ত্রি কাজ সে করছে ধরুন, বা এমব্রয়ডারি কাজ করছে, তার কাছে তো সেরকম কিছু কোনো এভিডেন্স নেই, স্বাভাবিক ব্যাপার থাকতে পারে না তো। এটা আমার দিক থেকে আমি বলতে পারি, সেই যে প্রবাসী যেখানে কাজ করছে তার কোন একটা ডকুমেন্ট বা তার রেলের টিকিট, উনি যে কর্মসূত্রে প্রবাসী ছিলেন উনি জানতে পেরেছেন, উনি এই বিষয়ে অবগত ছিলেন না যে এটা 15 দিনের মধ্যেই করতে হয়, এগুলো এক্সপ্লেনেশনের মাধ্যমে লিখতে হবে, আচ্ছা, একটা লিখিত লজিক একটা দেখাতে ব্যাপার। হবে। হ্যাঁ, ইভেন এই যে আপিলটা, এটা কিন্তু কোনো সাধারণ দরখাস্ত নয় যে আমি 2 লাইন লিখে দিলাম ওনার নামটা উঠে গেল। আপিলটা একটা লিগ্যাল ড্রাফটিং, ওকে। এটা একটা লিখিত দলিল। সেখানে অনেক বিস্তারিত লিখতে হয় যে তার নামটা যে বাদ গেল, হতে পারে ভুলবশত বাদ গেছে, হতে পারে তার 2000 দিয়ে ভোটার লিস্টে নাম ছিল না, কেন ছিল না, বা তার পরিবারেরও কেন নাম ছিল না, তার একটা ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে হবে, এবং তার প্রত্যেকটা এক্সপ্লেনেশনের সাথে তার কি এভিডেন্টারি ডকুমেন্ট আছে সেটাকেও রিলাইং করতে হবে। এইভাবে প্রতিটা প্যারাগ্রাফে তার বিষয়বস্তুটাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিস্ফুটভাবে তুলে ধরতে হবে, যাতে করে ডিইও বা সিইও তার বিষয়বস্তুটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ ইনি একজন জেনুইন ভোটার, তার এই কারণে নামটা বাদ গেছে, সুতরাং এটাকে গ্রহণযোগ্য করা যেতেই পারে, এটা নাম ইনক্লুড করা যেতে পারে, তারা সেই সিদ্ধান্তে যাতে উপনীত হয়। তো সেই জন্য এই আপিলটা লেখাটা, ড্রাফটিং স্কিলটা খুব ভালো হওয়া চাই। সেখানে বিস্তারিত লিখতে হবে এবং তার কি কি ডকুমেন্ট আছে, তার পরিবারের কি কি আছে, এই সমস্ত বিষয়বস্তুটাকে আপিলের মাধ্যমে তুলে ধরতে হবে। এবং এই আপিলটা হবে ফার্স্ট আপিল আন্ডার রুল 23 অফ দি রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল, আর সেকেন্ড আপিল হবে রুল 27 অনুযায়ী। আচ্ছা, যদি এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তাও যদি কোনো কারণবশত বাতিল হয়ে যায়, তাহলে কি সে পুরো মানে আমাদের ভারতের যে গণতন্ত্র সেখান থেকে কি পুরো বাতিল হয়ে গেল? ভোটার লিস্ট থেকে কি বাদ না পড়ে গেল? না 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 এরকমটা নয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই যে নাম তোলা, নাম সংশোধন করা, এটা সারা বছর ধরেই হয়। হুম। তবে যেহেতু তার চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেছে, তাহলে তাকে রুল অনুযায়ী ফার্স্ট আপিল করতে হবে 15 দিনের মধ্যে। তাতেও যদি তার নাম ইনক্লুড না হয়, ডিসাইড না করে, বা যে রিজন অর্ডারটা পাস করলো তাতে করে তার নামটা বাদ চলে গেল, সে যদি স্যাটিসফাইড না হয়, তখন তাকে সেকেন্ড আপিল করতে হবে উইদিন 30 ডেজ এর মধ্যে। সেখানেও যদি সে তার ভোটাধিকারটাকে অ্যাপ্রুভ করাতে না পারে, নাম বাতিল হয়ে যায়, সেখান থেকে সে একটা রিজেন্ট অর্ডার পাবে, সেই রিজেন্ট অর্ডারটা পাওয়ার পরে থার্ড স্টেজে গিয়ে তাকে হাইকোর্টে
মামলা করতে হতে পারে আন্ডার আচ্ছা। আর্টিকেল 226 মানে ফার্স্ট কারণ অ্যাপিল করে ইলেকশন দিলে বেটার হবে। আমি যেসব প্রবাসীরা দেখছেন, আমার মনে হয় যাদের এই মুহূর্তে, আচ্ছা এটা এটা দাদা কিন্তু এই মুহূর্তেই করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই এই মুহূর্তে, মুহূর্তে করতে হবে কারণ অর্থাৎ যে ওনার কালকে পাবলিশ হয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমার মনে হয় যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, ইজ বেটার, কোনো সমস্যা হবে না। যদি কোনো 15 দিনের হুম, মাথায় যদি না হয়, তাহলে সেকেন্ড চার্জ কিন্তু আপনার 30 দিনের মধ্যে করতে হবে। সেখানেও কিন্তু একটা সমস্যা হুম, রয়েছে, আপনাকে ওই পেপার হ্যাবি যাবে এগুলো আপনাকে রেডি করতে হবে। আর যদি সেকেন্ডটাও হুম। যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে মারাত্মক সমস্যায় একটা ভুগতে হবে, আপনাকে হাইকোর্টে অ্যাপিল করতে হবে। তো এরকম হাইকোর্টে একটা এবং সমস্যায় হাইকোর্টেও একটা পড়তে, টাইম ফ্রেম আছে। ওটা লাইফ টাইম রয়েছে, হাইকোর্টেরও আপনি টাইম ওটা ফ্রেম যখন হচ্ছে খুশি খুশি না গিয়ে না করতে না পারেন। না 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 হাইকোর্টেও টাইম ফ্রেমটা হচ্ছে 90 দিন। 90 দিন, সেটাও গিয়ে হ্যাঁ আপনাকে 90 তারপরেও দিনের মধ্যে মামলা করতে করা হবে, যায়। হ্যাঁ তারপরেও করা যায় কিন্তু তাকে ভ্যালিড ডকুমেন্ট ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে হবে যেটা গ্রহণযোগ্য। যেটা গ্রহণযোগ্য। আমি যা খুশি তাই বলে দিলে তো হবে না, তার না, একটা ভ্যালিড গ্রাউন্ড দেখাতে হবে। রাইট। তো এবার এবার এই যে আপিলটা এখনো পর্যন্ত অনেকে বুঝতে পারছে না আপিলটা কি। হুম, এবং আমি বলবো এটা বুদ্ধিমানের কাজ। যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা যেন ইমিডিয়েটলি তার স্থানীয় তার পরিচিত কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করেন। কারণ একজন আইনজীবী জানেন একটা আপিলে কিভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, কোন মেরিটে কোন জিনিসটাকে কিভাবে উপস্থাপন করলে তার নামটা আসতে পারে। ইয়েস, একজন আইনজীবী খুব ভালো করে, যেটা তার এটা প্রফেশন। একদম, একটা সাধারণ মানুষ কাছে হাতে কতটা লিখতে পারবে। একদম। তো এটা করলে খুব ভালো। এবার কেউ যদি নিজে লিখতে পারেন অবশ্যই লিখবেন। আইনজীবীর কাছে যেতে হবে এরা মতো বাধ্যবাধকতা কিছু নেই। অবশ্যই। আইনজীবীদের কাছে গেলে জিনিসটা ভালো হবে, সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরতে পারে। আমি আমার সমস্যাটা যারা যতটা না আমি ভালো যারা তুলে ধরতে যারা পারছি। যারা লোকালিটি রয়েছে, যারা যারা যাচ্ছে প্রবাসী থেকে, তো তারা যদি অ্যাপিল করে, ওই অ্যাপিলটা কোথায় করতে হবে? ব্লকে? না, এটা হচ্ছে জেলাতে। আচ্ছা, জেলার কোথায়? জেলা নির্বাচন আধিকারিক জেলা অর্থাৎ নির্বাচন ডিস্ট্রিক্ট আধিকারিক ইলেকশন অফিসে। অফিসার। ওকে, 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 হ্যাঁ, ওখানে গিয়ে অ্যাপিল করতে তিনি হবে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসক। জেলা শাসকের যে ইলেকশন ডিপার্টমেন্ট আছে ওকে। সেখানে গিয়ে তাকে আপিলটা হ্যান্ড সার্ভিস জমা করতে হবে অথবা সে বাই পোস্টের মাধ্যমেও সাইন করে জমা করতে পারেন। যে একটা প্রশ্ন না করলেও নয়, আবার করলেও নয় দাদা, যে এটা তো হুম, একটা আমাদের প্রবাসীদের কথা হয়ে গেল, কিন্তু এরকম আমাদের বাংলায় লাখো মানুষ রয়েছে যাদের কোনো ডকুমেন্টসই নেই, তাদের হুম। কি করণীয়? তারা কি করবে তাহলে? দেখুন তারা বিষয়টা প্রবাসী না, হচ্ছে যাদের তারা ডকুমেন্ট বাংলায় নেই। কোনো কোনো জায়গায় হয়তো বসত করে আছে, তাদের জায়গাটাও তাদের তাদের নয় আর কি, এরকম একটা ব্যাপার উঠে আসা হতে প্রবলেম। পারে তার তাদের তো কোনো অজ্ঞতার ডকুমেন্টসই নেই, এরকম অজ্ঞতার বাংলাদেশে লাখো কারণে। মানুষ রয়েছে। হ্যাঁ হতে পারে তার অজ্ঞতার কারণে উনি জানতেন না কোন ডকুমেন্ট কিভাবে রাখতে হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, হুম, তার কাছে তো উপযুক্ত তথ্য প্রমাণ নেই। হুম, তো তার বেটার হচ্ছে যে এই মুহূর্তে কোন তথ্যটা কিভাবে জোগাড় করতে হবে, কি কি ডকুমেন্ট থাকা উচিত, সেটা কোথায় গেলে কিভাবে পাওয়া যায়, হুম, সেই ডকুমেন্ট খোঁজার পিছনে দৌড়ানোটা খুব জরুরি। তো ওকে, সে যদি নিজে না জানতে পারে তার আশেপাশের কোনো বুদ্ধিজীবী মানুষ, বিভিন্ন সমাজকর্মী, বিভিন্ন এনজিও ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের তাদের সঙ্গে সাথে কন্ট্যাক্ট। সলা পরামর্শ নিয়ে তাদের সহযোগিতা নিয়ে হুম, তার কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে, তার ডকুমেন্ট কিভাবে কোথা থেকে পাবে, হুম, এই সব নিয়ে তাকে খোঁজ খবরে যদি কাগজপত্র জোগাড় করতে পারে, এবারে না হয় ভোটারদের নাম তুলতে হলো না, পরের হুম, বারে আবার তুলবে। সারা অবশ্যই বছর ধরেই প্রসেস চলবে, চলছে। ওকে। কিন্তু কাগজ জোগাড় করাটা খুব জরুরি। এবারের ভোটকে, এবার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা প্রবাসীর মধ্যে একটা উন্মেদনা রয়েছে, যেহেতু রোজার মাস চলছে, এবং সেই জায়গায় রোজার মাসে কিন্তু ভোট শুরু হয়ে যাচ্ছে, যদিও এখনো গণনা স্টার্ট হয়নি। তো অনেক প্রবাসী এটা রয়েছে যে এইবারে ভোটটা দিতেই হবে, না দিলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে, যাদের নাম বাদ যায়নি, যাদের ডকুমেন্টস আছে, নাম আছে। তো এই মুহূর্তে তাদের কি ভোটটা দেওয়াটা কি খুব জরুরি? দেখুন ভোট দেওয়াটা তার হচ্ছে অধিকার, ইন্ডিভিজুয়াল রাইট, একদম। তার অধিকার। হুম, সে সে দিতেও পারে, ভোট নাও দিতে দিতেও পারে। পারে নাও দিতে পারে। হুম, এটা তার কোনো বাধ্যবাধকতা নেই যে ভোটার মানে যে তাকে এসে ভোট দিতেই হবে হুম, এরকম কোনো বাধ্যবাধকতা কিছু নেই। হুম, হুম, সে যদি মনে করে আমি ভোট দেবো সে অবশ্যই এসে দিতে পারে। তার হুম, কাছে যদি মনে হয় যে এবারে ভোট কাস্ট করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, হুম, দেবে। এটা তার গণতান্ত্রিক অধিকার। হুম। তো যদি ভোটটা যদি না দেয় সেটা কোনো ব্যাপার নাই, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু না এখানে না বলতে চাইছি যে হ্যাঁ, এটা প্রবাসীদেরকে এই মুহূর্তে আসতেই হবে, ভোট একটা দিতেই হবে। কারণ এই ভোটটা যদি না দেয় তাহলে কিন্তু তার ইন ফিউচার একটা সমস্যা হতে পারে। এইবার এটা কি ধমকানো হচ্ছে, না এটা ভয় দেখানো হচ্ছে, না কি বিষয়টা? কারণ প্রবাসী না আতঙ্কের না মধ্যে না রয়েছে। না না এটা এটা ভয়ের কিছু নেই। বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার কাছে ভোটার কার্ড থাকা মানেই যে আমার হাতে ভোটার রাইট আছে তা নয়। বর্তমান যা সিচুয়েশন, হুম, ভোটার কার্ডের সাথে থাকার সাথে সাথে তাকে সেই কারেন্ট ইয়ারে ভোটার লিস্টেও নাম থাকতে হবে। অবশ্যই।
আমার কাছে ভোটার কার্ড আছে কিন্তু আমার ভোটার লিস্টেই নাম নেই, তাহলে কিন্তু আমি ভোটার নই। তো আমি ভোট দিতে পারি আর না পারি, অন্তত আমাকে এটা অবজার্ভে রাখতে হবে যে আমার ভোটার লিস্টে নাম এসছে কিনা। অবশ্যই তাকে ভোটার লিস্টে নামটাকে আপ টু ডেট রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। তার মানে ভোটার লিস্টের নাম তো থাকবেই, যাদের 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 নাম বাদ যায়নি তাদের ভোটার লিস্টের নাম তো হ্যাঁ 100%, কিন্তু সে হ্যাঁ কর্মসূত্রে রয়েছে, হয়তো একটা ব্যস্তের মধ্যে রয়েছে, তার সিচুয়েশন একটু ডিফিকাল্ট রয়েছে, সে এখন যেতে পারছে না বাংলায়। তো সেক্ষেত্রে সে ভোটটা দিলেও দিতে পারে বা না দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাই তো? আচ্ছা, এ তো কোনো প্রবাসীদের আইনি কোনো অনলাইনে কোনো সমস্যা বাধ্যবাধকতা নেই নেই। যে এসআইআর যাদের নাম বাতিল গেছে তারা অনলাইনে কিছু একটা ব্যবস্থা করবে? দেখুন, অনলাইন আপিলের ব্যাপারটা আমার নজরে এখন আপাতত পড়েনি। আপিল সাধারণত ম্যানুয়াল প্রসেসই হয়, ডিপার্টমেন্টাল গিয়ে আপিল জমা করতে হয় বা বাই পোস্টে পাঠাতে হয়। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা অটোনোমাস বডি, ইলেকশন কমিশন যদি মনে করে সেটাকে অনলাইন প্রসেসটা করতে পারে, যদি অনলাইন প্রসেস করে বহু মানুষ উপকৃত হবে, এটা খুব সুবিধা হবে। তার কর্মক্ষেত্র ছেড়ে দৌড়ে বাড়ি আসতে হবে না, সে সেখান থেকেই জমা করতে হবে। যেমন ইনোভেশন ফর্মটা অনলাইনেই ফিল আপ হয়েছিল, অবশ্যই। হিয়ারিংটাও অনলাইনে হয়েছে। এরকম আপিল সিস্টেমটাকেও যদি অনলাইনে করে তাহলে খুব ভালো হয়, এটা তো খুবই সুবিধা হবে। ওকে। তো এটা এক্সপেক্ট করা হচ্ছে যে কমিশন হয়তো এর কোনো প্রভিশন চালু করবে। আচ্ছা, ওকে। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট্ট এই ২-৪টে প্রশ্ন ছিল যেটা প্রবাসীদের আচ্ছা, হয়তো জানা ছিল আরেকটা না। আরেকটা আরেকটা বিষয় বলে দিই, যেটা জানার খুবই প্রয়োজন। হুম, 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 অনেকের নাম আছে আন্ডার অ্যাডজুডিকেটেড, হুম, যেমন? অর্থাৎ বিচারাধীন। হুম, এটাকে বলা হচ্ছে বিচারাধীন, হুম, মানে সে ডিলিটও নয় আবার সে ফাইনাল লিস্টে ইনক্লুডও নয়, হুম, সেটা বিচারাধীন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেটেড। হুম, তো যারা আন্ডার অ্যাডজুডিকেটেড আছে তার নামটা যদি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্টে নাম না ওঠে, তারটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে সে কি করবে? আচ্ছা, সে কিন্তু সরাসরি এই ডিইও বা সিইওর কাছে আপিল করার রাইটটা থাকে না। ওকে, আইনে যদিও এর এর ক্লিয়ার এক্সপ্লেনেশন নেই, কারণ হচ্ছে কি, রুল অনুযায়ী ফাইনাল লিস্টের নাম যদি এক্সক্লুড হয়ে যায় তাকে আপিল করতে ফার্স্ট আপিল এবং পরবর্তীতে সেকেন্ড আপিল। হুম, কিন্তু কোন জাজেস যদি এটাকে স্কুটনি করার পরেও তার নামটা যদি বাদ যায়, হুম, তাহলে সুতরাং সেই জাজেসের সেই অর্ডারটাকে নিয়ে তো সে আর ডিএম এর বা সিইওর কোনো রাইট নেই জাজের অর্ডারটাকে রিভিউ করা। একদম, সুতরাং সে কি করে আপিলে প্রভিশনে যাবে? তো একদম। এটার যদিও এটা কোনো ক্লিয়ার এক্সপ্লেনেশন রুলে নেই, তো এটা আমি যতদূর জানি বা আমার ধারণা, যাদের আন্ডার অ্যাডজুডিকেটেড পজিশনে রয়েছে তার নামটাও যদি পরবর্তীকালে ডিলিটেড হয়ে যায়, তাকে সরাসরি হাইকোর্টে আসতে হতে পারে আপিলে না গিয়ে। ওকে, এবার হাইকোর্ট যদি নির্দেশ দেয় যে গো বিফোর দি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম, তাহলে তাকে আবার আপিল আসতে হবে। হুম, ওকে, কিন্তু সরাসরি মনে হয় না যে ডিএম এটাকে এন্টারটেইন করবে। ওকে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। আচ্ছা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীদের এত বড় একটা হেল্প করা, কারণ অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। আমার মনে হয় আপনার এই কথাতে বা আপনার একটা যে এটা বললেন, এটা মনে হয় অনেক প্রবাসীর একটা হেল্প হয়ে গেল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। আর নেক্সট টাইম যখনই কখনো কোনো কিছু সমস্যা হবে আমি কিন্তু আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। তো যাই হোক, আমি কথা বললাম আমাদের দাদা, কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, এবং আমি যেটা আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিই, মানে হয়তো যদি কনফিউশন থাকে আমি তাও ক্লিয়ার কাট কথা বলে দিই, যে যাদের নাম বাদ চলে গেছে তাদের কিন্তু লাস্ট গতকাল, আজকে রবিবার, গত সোমবার থেকে কিন্তু 15 দিন টাইম থাকবে। ওই 15 দিনের মধ্যে কিন্তু অ্যাপিল করতে হবে। আর এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, মানে ইজি প্রসেস। আপনাদের জেলাতেই, যে জেলায় থাকেন না কেন সেই জেলায়, সেই জেলা অফিসে গিয়ে আপনার হয়ে যেতে পারে। যদি ফার্স্ট প্রসেসে যদি মিসিং হয়ে যায়, তাহলে সেকেন্ড প্রসেস কিন্তু আপনাকে লিখিত নিয়ে ওখানে জমা করতে হবে। এসে লিখিত বললেই হবে না, কিন্তু আপনি মন গড়া লিখে দেবেন তা নয়। সব থেকে যেটা বললো দাদা, যে যেই জেলা থেকেই আপনি যাবেন সেই জেলার যে কোর্টের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর সঙ্গে কন্ট্যাক্ট করলে সব থেকে বেস্ট হয়, কারণ ওনারাই জানে কি লিখতে হবে আর কি লিখতে হবে না, কোনটা ঠিক কোনটা ভুল। তো আমার মনে হয় অবশ্যই যদি ফার্স্ট স্টেজে যদি মিস করে দেন, তো সেকেন্ড স্টেজে যদি যান তাহলে কিন্তু একটা আইনজীবীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে যাবেন। আর বাই চান্স যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই যদি মিস আউট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে মারাত্মক সমস্যায় পড়তে হবে, আপনাকে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে হবে। তো আমার মনে হয় অত দূর না গিয়ে ফার্স্ট আর সেকেন্ড এই দুটোর মধ্যে কিন্তু আপনার ঝামেলাটা পাতিয়ে নেন। আর আপনাকে যেতেই হবে। আমি ভাবলাম হয়তো অনলাইনের মধ্যে সমস্যা হয়ে যাবে, কিন্তু অনলাইনে কোনো রকম কোনো সমস্যার সমাধান এটা নেই। যতই আপনাকে বলুক ভিডিওর মাধ্যমে এই করো ওই করো হ্যান করো, অনেক রকম সোশ্যাল মিডিয়ায় স্ক্যাম চলছে, ফ্রড হচ্ছে। তো এখান থেকে বিরত থাকুন। যেটা দাদা বলে দিল আপনারা মনে হয় সেই পরিপ্রেক্ষিতেই চলুন। যাদের এসআইআর এর নাম বাতিল হয়ে গেছে বা ভোটার লিস্টের নাম নেই, তারা এই মুহূর্তেই কিন্তু অ্যাপিলটা করে দিলে ভালো হয়। আর যাদের ভোটার লিস্টের নাম আছে
যাদের কোনো সমস্যা নেই, তাদের ভোটার লিস্টে নাম তো থাকবেই, এটা কনফার্ম, কিন্তু সে ভোট দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা নিয়ে আপনার কি মতামত, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করুন আমাদের প্রবাসীর হেল্পের জন্য, কারণ অনেকে কিন্তু এটা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে না, সমস্যার মধ্যে রয়েছে। সো রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।